উফ, ব্যাঙ্কোয়েটটা ঠিকঠাক পাওয়া যাবে কিনা সেটা নিয়ে ভীষণ টেনশন হচ্ছিল রে। আমি তো বলেছি নীলদা, তোমাকে কিচ্ছু নিয়ে টেনশন করতে হবে না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। মুখে কিছু না বলে ঠোঁটে একটা হাসি নেড়ে মাথা নাড়ায়নি। সত্যি রিমির দায়িত্ববোধ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই তার। নিজে হাতে এত কিছু গুছিয়ে সবটা সামলাচ্ছে রিমি, নীলকে কিছু নিয়ে ভাবতেই হচ্ছে না। সে মাঝে মাঝে ভাবে রিমির মতো একজন বন্ধু পাওয়াও অনেক বড় ব্যাপার। রিমি যে শুধু গুছিয়ে কাজ করে তা নয়, অত্যন্ত সুন্দর কথা বলে ও। এই অল্প কদিনের যোগাযোগেই রিমি নীলের আনপেড থেরাপিস্ট হয়ে গেছে। রিমির কথা শুনলে, ওর সাথে সব কথা শেয়ার করলে মনটা শান্ত হয়ে যায় নীলেরও। নীলদা, চলো রাস্তার ওপারের ওই দোকানটায় চা খেয়ে আসি। হ্যাঁ চল, খিদেও পেয়েছে বেশ। উফ, এই রাস্তায় এত গাড়ি, সাবধানে পেরোবে কিন্তু। জো হুকুম ম্যাডাম। নীলদা! রিমি! রিমিতা লাহিড়ীর বাড়ির লোক কে আছেন? রিমির বাবা মা আর উজ্জ্বল এগিয়ে যায়। বিগত 4টে ঘন্টা 4টে যুগের মতো কেটেছে। রিমির বাবা পাথরের মতো বসে থেকেছে, আর মায়ের চোখ থেকে অনর্গল বয়ে গেছে অশ্রুধারা। উজ্জ্বলের অবস্থা পাগলের মতো। কখনো ডাক্তারদের কাছে ছুটে যাচ্ছে রিমির কন্ডিশন জানতে, তো কখনো বাবা মাকে শান্ত করছে। মনের ভেতর যে ঝড়টা চলছে, তার কথা না হয় নাই বা বললাম। রিমি উজ্জ্বলের কাছে একটা মূল্যবান রত্ন, যাকে সারা জীবন যত্নে আগলে রাখার প্রতিজ্ঞা করেছে ও। মনে মনে সে রিমিকে কথা দিয়েছে, যাই হয়ে যাক কোনো দিন সে রিমির পাশ ছেড়ে যাবে না। কিন্তু আজ এ কি হলো? কিভাবে রিমিকে ফিরিয়ে আনবে ও? মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে উজ্জ্বলের। ডাক্তারের মুখে রিমির নাম শুনেও উঠে যেতে পারল না নীল। পাটা ভারী হয়ে আছে বড্ড। বুকের ভেতর কেউ যেন একটা মস্ত পাথর চাপিয়ে দিয়েছে। আজ রিমির এই অবস্থা তো শুধু তার জন্যই। ঠিকই বলেছে রিমির মা, খুব স্বার্থপর সে। রিমির মায়ের কথাগুলো হাজার সূচের সমান বেঁধাচ্ছে নীলকে। এই যে কেমন মানুষ তুমি, হ্যাঁ? তোমাকে বাঁচাতে আমার মেয়েটা ঝুঁকিয়ে পড়লো, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটাকে মরতে দিলে। তোমাকে বাঁচানোর এই প্রতিদান দিলে, কতটা স্বার্থপর তুমি। উজ্জ্বল খুব টেনসড হয়ে ডক্টরকে জিজ্ঞাসা করে, রিমি এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে? রেসপন্স করছে? দেখুন, রিমিতার কন্ডিশনস কিন্তু খুব ক্রিটিক্যাল। ব্রেন ইনজুরি খুবই সিরিয়াস, আর ইন্টারনাল হ্যামারেজও হয়েছে। আর সবচেয়ে মেন কথা, রিমিতা কোনো রকম ট্রিটমেন্টেই সাড়া দিচ্ছে না। তাই এখন আমাদের অপেক্ষা করা ছাড়া উই হ্যাভ নাথিং টু ডু। ডক্টর, আসতে পারি? হ্যাঁ প্লিজ। আন্টি আমি বাড়ি চলে গেছেন, মানে রিমিতার বাবা মা? হ্যাঁ, ওনারা এইমাত্র গেলেন। রিমি কি এখনো? সেম। আন্টি আঙ্কেলের সামনে বলতে পারিনি, কিন্তু রিমিতার ব্যাপারে 10% অ্যাসুরেন্স দেওয়াও খুব রিস্কি। প্লিজ রিমিকে সুস্থ করে দিন। ওর কিছু হয়ে গেলেই অপরাধ বোধেই আমি শেষ হয়ে যাব, আর ওর বাবা মার কাছে গিয়ে তো দাঁড়াতেই পারবো না। রিমিতা আমার ক্লাসমেট, তোমার হয়তো আমার মনে নেই ইলদা। আমি সৈনী গুপ্তা, 2014 ব্যাচের স্কুল টপার। তখন রিমিতার সাথে আমার ভালোই বন্ধুত্ব ছিল, সেই সূত্রেই ওর ব্যাপারে কিছু কথা আমি জানি। আর
আমার মনে হয় এখন সেই কথাগুলো তোমারও জানা উচিত। এখন একমাত্রই একটাই হোপ আছে আমাদের হাতে। কি বিষয়? রিমিতার সেই স্কুল লাইফ থেকে তোমার উপরে ক্রাশ ছিল। অবশ্য আজকাল ক্রাশ ব্যাপারটা বড্ড হালকা হয়ে গেছে। ওর তোমার প্রতি ভালো লাগাটা এতটা হালকা ছিল না। তুমি হয়তো জানো না রিমিতা তোমার দিকে কিভাবে তাকিয়ে থাকতো। ওই চোখ দেখলে হয়তো তুমিও বুঝতে পারতো ওর মনের কথা। জানো, তোমাদের ব্যাচে যে টপার ছিল, নামটা প্রত্যয়। হ্যাঁ, প্রত্যয় দা। রিমিতাকে যে ঠিক কতবার প্রপোজ করেছে। নট অনলি হিম, আরো অনেকেই করেছে, কিন্তু ও বারবার রিফিউজ করেছে শুধুমাত্র তোমার জন্য। আর ইউ শিওর? কিন্তু আমায় তো কিছু বলেনি। বললে কি তুমি পজিটিভ রিপ্লাই দিতে? রিমিতা জানতো, তাই ও কোনোদিনও কিছু বলেনি। Well, কিন্তু এখন এসব কথার কি দরকার? এখন তো কমিটেড। রিমিতার সাথে আমার অনেকদিনই সেইভাবে যোগাযোগ নেই, তাই ওর পার্সোনাল লাইফ নিয়ে আমি কিছু জানি না, তাই শিওরলি কিছু বলতেও পারবো না। তবে আজকের ঘটনাটা কিন্তু অন্যরকম কথা বলছে। এমনি এমনি তো কেউ অন্য একটা মানুষকে বাঁচিয়ে নিজের মৃত্যু মুখে ঝাঁপিয়ে পড়ে না। তাহলে এখন উপায়টা কি? আমার মনে হচ্ছে রিমিতাকে যদি তোমার ভয়েসটা একটা বার শোনানো যায়, তাহলে হয়তো ওর ব্রেন রেসপন্স করতে পারে। এটাই আমার কাছে ওয়ান অ্যান্ড অনলি পসিবল ওয়ে। বেশ, লেটস ট্রাই। হাসি খুশি মেয়েটাকে নিশ্চুপ হয়ে শুয়ে থাকতে দেখে চোখটা ছলছল করে উঠল নীলের। আজ দুপুরেও তো কত কথা বলছিল, ওর দাদার বিয়ে নিয়ে কত প্ল্যান করলো, আর এখন সে রিমির পাশে আস্তে আস্তে বসলো নীল, মাথায় হাত রাখলো, তারপর দুহাত দিয়ে রিমির হাতটা ধরলো ও। ওদিকে মনিটরের স্ক্রিনে ক্রমশ চোখ রেখে দাঁড়িয়ে সোহিনী। কেন করলি রিমি এরকম? কেন করলি? আমাকে বাঁচানোর জন্য নিজের কথা ভাবলি না, কিচ্ছু ভাবলি না, নিজের জীবনটা আর বাবা মা কাছের মানুষগুলো, সবার থেকে আমার জীবনের মূল্যটাকে বেশি ধরলি। কিন্তু কিন্তু রিমি, এর জন্য আমি তো নিজের দিকে তাকাতে পারছি না। আমি মুখ তুলে কারোর দিকে তাকাতে পারছি না। রিমি, সুস্থ হয়ে যা প্লিজ, সুস্থ হয়ে যা। তোর সাথে না অনেক কথা বলা আমার বাকি আছে, অনেক হিসেব মেটানো বাকি আছে। সুস্থ হয়ে যা। আচ্ছা, তুই তুই এত কিছুর দায়িত্ব একা একা সামলাচ্ছিস, আমার দাদার বিয়ের সবটা। রিমি, কেন কেন বলতো তুই আমায় কিছু বলিসনি? আমি হয়তো সত্যি জানি না ওই সময় তুই আমাকে কিছু বললে আমি কিভাবে রিয়েক্ট করতাম, কিন্তু তা বলে তুই কিচ্ছু বলবি না। আমার জন্য তুই এতদিন ধরে এইভাবে গুমড়ে গুমড়ে মরলি, আর আজ এসে এরকম একটা কাজ করলি। দিস ইজ নট ডান রিমি, ইউ হ্যাভ টু ওয়েক আপ। ওঠ, তোর সাথে আমার অনেক কথা বলার আছে। প্লিজ ওঠ রিমি, প্লিজ প্লিজ। এভাবে শুয়ে থাকিস না, তোকে এভাবে শুয়ে থাকতে দেখতে কিন্তু আমার ভালো লাগছে না রিমি। আমি আমি আর পারছি না, প্লিজ চোখটা খোল। তুই তো আমাকে জীবন ঋণী করে দিলি। আমি এত কথা বলছি, এত কথা বলছি, তুই তারপরে একটা কথাও বলবি না, একবারও আমার দিকে চোখ তুলে তাকাবি না। একটা কথা বল না রিমি, একটু উঠে বস প্লিজ। আচ্ছা আচ্ছা, বলতো ছোটবেলায় বোধহয় খুব সুন্দর লুকোচুরি খেলতে পারতিস, তাই না? কি সুন্দর, দেখ নিজের ফিলিংসটাকে হাইড করে রেখেছিস। প্রত্যেক দিন আমি এতবার করে তোর দিকে তাকিয়েছি, তোর চোখের দিকে তাকিয়ে কথা বলেছি, একবারও বুঝতে পারিনি। তুই 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 জাস্ট একবার উঠে বস রিমি, আই প্রমিস ইউ, এবারে তুই আর একা দায়িত্ব নিবি না। এবারে আমি তোর দায়িত্ব নেবো, আমি তোকে সামলাবো, আমি তোকে সুস্থ করবো। রিমি, তুই শুধু একবার চোখটা খোল না প্লিজ। দেখ দেখ দেখ, তোর নীলা তোর সামনে বসে আছে। আমি তোকে কথা দিচ্ছি রিমি, তুই
আর একা নোস। এবার থেকে প্রত্যেকটা স্টেপে আমি তোর সাথে থাকবো, ব্রাদার, তোর সামনে থাকবো। বিলিভ মি, একটা আধাটা তোর কাছে আসতে দেবো না। এবার থেকে প্রত্যেকটা জ্বর দুজন মিলে সামলাবো, আর কিছুতেই আমি তোকে এরকম সিচুয়েশনে পড়তে দেবো না। তুই শুধু একবার সুস্থ হয়ে যা, প্লিজ রিমি, প্লিজ। নীলের কথায় রিমির স্নায়ু সামান্য উত্তেজিত হলেও তা বাইরে থেকে বোঝা গেল না। রিমি সাড়া দিল না ওর নীলদার একটা কথায়ও, নিশ্চুপ হয়ে শুয়ে আছে। রিমির নীরবতা যেন নীলকে বলতে চাইছে, যতদিন কাছে ছিলাম তখন তো পাত্তা দাওনি, এখন কেমন লাগছে নীলদা? রিমির বাবা মাকে সোহিনী আশ্বাস তো দিয়েছে, যেভাবেই হোক না কেন রিমি তাকেও ঠিক করে আনবেই। কিন্তু রিমি যে কিছুতেই সাড়া দিচ্ছে না, কারোর কোনো কথায় সাড়া দিচ্ছে না রিমি। কি করবে ও এখন? কি করে নিজের বন্ধুকে আবার ফিরিয়ে আনবে? কি করে নিজের দেওয়া কথা রাখবে? সকালবেলায় হসপিটাল থেকে কল পেয়ে উজ্জ্বল নাওয়া খাওয়া ভুলে বেরিয়ে গেছে। ফোনটা সোহিনী নিজেই করেছিল, যতটা সম্ভব তাড়াতাড়ি আসতে বলেছে। রাস্তায় যেতে যেতে হাজারটা চিন্তা ভিড় করে আসে উজ্জ্বলের মাথায়। রিমিকে যতদূর চিনেছি বা কাকিমা বলেছে, ও খুব ভীতু মেয়ে। রাস্তায় সাইকেল দেখলেও ভয় সরে আসে। তাহলে ওই দিন ওই ঘটনাটা, রাস্তার লোকজনের থেকে যা শুনেছিলাম তা যদি সত্যি হয়, কিন্তু কিন্তু রিমির মতো একটা ভীতু মেয়ে ওই ছেলেটিকে বাঁচানোর জন্য নিজে চলন্ত গাড়ির সামনে চলে গেল। এতটা ডেসপারেট হতে ওকে তো আমি কোনোদিনও দেখিনি। কি ওই ছেলেটি যাকে বাঁচাতে রিমি এতটা বেপরোয়া হয়ে গেল? কাল কাকিমা এত রেগে গেছিল যে আমি আর গিয়ে কথা বলতে পারিনি। কিন্তু আমার জানতে হবে উনি কে, কিসের জন্য ওনাকে বাঁচাতে রিমি এত ডেসপারেট হয়ে গেছিল। আই হ্যাভ টু নো। যাই হোক, এখন এসব না ভেবে রিমির দিকে ফোকাস করা উচিত আমার। কি হলো কে জানে, হঠাৎ এভাবে আসতে বললো ডক্টর। রিমি ভালো আছে তো? না, একবার রিমি সুস্থ হয়ে যাক, আর কোনো বিপদ আমি আসতে দেবো না ওর কাছে। একদম আগলে রাখবো ওকে। হসপিটালে ঢোকার মুখেই নীলকে দেখতে পায় উজ্জ্বল। ভীষণ অবাক হয় ও। এই ছেলেটি এখানে কি করছে? এই যে, আপনি এখন এখানে, কি ব্যাপার? আমাকে ডক্টর আসতে বললেন, ইটস আর্জেন্ট। সে কি, ডক্টর আপনাকে আসতে বলেছেন? আর কিছু বলতে পারে না উজ্জ্বল, কারণ সোহিনী ততক্ষণে এসে উপস্থিত হয়েছে। দুজনে ভীষণ কৌতূহলী চোখে তাকায় সোহিনীর দিকে। সোহিনী কিছু না বলে ওদের নিয়ে যায় রিমির কেবিনের দিকে, আর তারপর হাতের ইশারায় ওদের মনিটরটা দেখতে বলে। দুজনেরই চোখ আটকে যায়। মনিটরের স্ক্রিনে একটা বিশাল সরল রেখা ফুটে উঠেছে। রিমির গল্পটা এখানেই শেষ হয়ে গেল। অনেককে অনেক কথা যে বলা হলো না রিমির, কত কিছু বাকি থেকে গেল, কত কথা না বলা রয়ে গেল। মা বাবার মুখটা শেষবারের মতো যে দেখা হলো না, উজ্জ্বলকে বন্ধুত্বের দাম দেওয়া হলো না, উজ্জ্বলের কাছে ক্ষমা চাওয়াও হলো না, উজ্জ্বলকে বলা হলো না আমি তোমায় ঠকাতে চাইনি উজ্জ্বল, সবটা বলতে চেয়েছিলাম, আমার মনের সব কথা তোমার সাথে ভাগ করে নিতে চেয়েছিলাম,
কিন্তু সাহস জুগিয়ে উঠতে পারিনি। তুমি পারলে আমায় ক্ষমা করো। নীলকেও বলা হলো না, তোমায় ভীষণ ভালোবাসি নীলদা, ঠিক যতটা ভালোবাসলে কেউ কারোর জন্য জীবন দিয়ে দিতে পারে। রিমি আর নীলের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাবো